হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো ১০ম শ্রেণীর শিক্ষার্থী কিংবা তোমরা ৯ম শ্রেণীর শিক্ষার্থী যারাই হও না কেন, তোমাদের একটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো এই সাবজেক্টটা যেহেতু বাংলায় লেখা থাকে, দ্যাটস ওয়াই তোমরা অনেকেই ভাবো এইটা অনেক সহজ সাবজেক্ট। এইটা হচ্ছে খুব একটা গুরুত্ব দিয়ে পড়ার দরকার নাই। পরীক্ষার আগে হয়তোবা ৭ দিন পড়লেই কাভার হয়ে যাবে। এমনটা ভেবে আমি খেয়াল করে দেখেছি। আমি আমার এই বেশ কিছুদিনের যে পড়ানোর অভিজ্ঞতা সেখান থেকে বলছি অনেক শিক্ষার্থী দেখা গেছে তার এসএসসিতে জিপিএ 5 পায় নাই। কি জন্য? এই তোমার বিজিএস এ হচ্ছে খুব কম মার্ক পাইছে। এখানে সে 80 প্লাস মার্ক উঠাইতে পারে নাই। এবং যদি সে এখানে ৩-৪ টা নাম্বার বেশি পাইতো তাহলে তার গড়ে এ প্লাস চলে আসতো। এমন বহুত কেস আছে। সেকেন্ড ওয়ান হচ্ছে অনেকে গোল্ডেন জিপিএ 5 মিস করে ফেলে বিজিএস এ এ প্লাস না পাওয়ার কারণে। তার মানে একেবারে লাস্ট মোমেন্টে গিয়ে তোমরা অনেকেই ফিল করতে থাকো যে হায়, হায়! এই বিজিএসটাতে একটু নিয়মিত পড়ে গেলে হচ্ছে আমি এখানে ভালো রেজাল্ট করতে পারতাম। তো সেই জায়গা থেকে অনেকেই হচ্ছে এটা সাফার করো। তো আমি তোমাদের প্রত্যেককে অনুরোধ করব যে হ্যাঁ, তোমরা শুরু থেকে যদি একটা রেগুলারিটি মেইনটেইন করে অল্প, অল্প করে বিজিএস টা পড়ে যাও, তাহলে কিন্তু তোমাদের কোনোভাবে এটা কঠিন থাকবে না। মানে তুমি ইজিলি মার্ক পাবা। মানে এটা কেন কঠিন? পড়ো না এইজন্য কঠিন। তবে এই মানে সাবজেক্টটার সকল অধ্যায়ই যে একেবারে সহজ সেটা বলব না। এই সাবজেক্টের সবচেয়ে কঠিন অধ্যায়টা হচ্ছে ৩য় অধ্যায়। মানে যেটার নাম হচ্ছে সৌরজগৎ ও ভূমণ্ডল। মানে এটা আসলে হচ্ছে ভূগোলের পার্ট। কারণ এই বিজিএস এর ভিতরে তো তোমার ইতিহাসের পার্ট আছে, সোশিওলজির পার্ট আছে, পলিটিক্যাল সায়েন্স এর পার্ট আছে, ভূগোলের পার্ট আছে। তো সেই ভূগোলের সবচেয়ে কঠিন অধ্যায়টা হচ্ছে এইটা। এরপর আরো ২ টা অধ্যায় আছে সেগুলা তুলনামূলক সহজ। তো তোমরা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফেস করো হচ্ছে এই অধ্যায়টা থেকে। কারণ এই অধ্যায় থেকে কেন চ্যালেঞ্জ ফেস করো আমি বলি। বিজিএস এ কিন্তু ধরো সৃজনশীলতে ১০ টা নাম্বার। এই ১০ টা নাম্বার তুমি টোটাল লিখে তোমাকে উঠাইতে হবে এবং তুমি দেখো তুমি যখন ম্যাথ পরীক্ষা দাও বা ফিজিক্স পরীক্ষা দাও সেগুলোতে কিন্তু তুমি যদি তুমি ঠিকঠাক অ্যান্সার করতে পারো তুমি ১০ এ ১০ পেয়ে যাবা। কিন্তু বিজিএস এ তুমি যতই ভালো লেখো না কেন তোমার কিন্তু ১০ এ ১০ কিন্তু পাবা না। তবে ২-১ টা অধ্যায় আছে যে অধ্যায়ের প্রশ্ন উত্তর করলে তুমি ১০ এ ১০ পাওয়ার পসিবিলিটি আছে। ঐরকম একটা অধ্যায় হচ্ছে এই ৩য় অধ্যায়। সো আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি যে যখন পরীক্ষা খাতায় যদি দেখো যে ভূগোলের পাঠ থেকে কোনো প্রশ্ন আসছে তাহলে সর্বোচ্চ চেষ্টা করবা ওই প্রশ্নটা অ্যান্সার করতে। কারণ ওই প্রশ্নে বেশি মার্ক তোলা পসিবল। রাদার দ্যান তুমি যদি হচ্ছে হিস্ট্রিতে অ্যান্সার করো সেখানে তুমি ৮ পাওয়াটাই কঠিন হয়ে যায়। বুঝতে পারছো? তো সেইজন্য আমি চিন্তা করলাম যে তোমাদের এই অধ্যায়টা খুব ভালো করে পড়ানো দরকার এবং আমি আমার দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স থেকে তোমাদের এই অধ্যায়টা একেবারে পানির মতো ক্লিয়ার করে দিব। একটা ক্লাসে কখনোই পারবো না। আজকে হচ্ছে ১ম ক্লাস এবং এই ক্লাসের মাধ্যমে আমরা শুরুর দিকে কিছু বিষয় আলোচনা করব। এরপর ধারাবাহিক কয়েকটা ক্লাসের মাধ্যমে এই অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ বিষয় একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো ছোট্ট করে আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম হচ্ছে কামরুল হাসান শাহিদিন। আমার শিক্ষক স্টুডেন্ট যদি এখানে থেকে থাকো তোমরা অবশ্যই আমাকে চিনতে পেরেছো। তোমাদেরকে আমি পড়াচ্ছি। পাশাপাশি শিখর ইউটিউব চ্যানেল যারা নিয়মিত একটু ফলো করো সেখানেও আমার কিছু ভিডিও আছে সেটিও হয়তো দেখেছো বা অন্য বিভিন্ন জায়গা থেকে আমাকে হয়তো চিনতেও পারো। কারণ Facebook, YouTube এ হচ্ছে আমার নাম লিখে সার্চ দিলে আমার একটা চ্যানেল চলে আসে। সেখানে হচ্ছে আ মানে অনেকে হয়তো দেখে থাকতে পারো। যে জন্য অনেকে কমেন্ট আবার করো যে হ্যাঁ, আপনার ক্লাস দেখেছি। তো আমি হচ্ছে তোমাদের সেই ভূগোলের পাঠটা এখানে পড়াবো। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। হ্যাঁ, অনেকে আবার জিজ্ঞেস করে ভাই পড়াশোনা করছেন কোত্থেকে? বলে দিলাম। ওকে, তো আজকে আমরা কি আলোচনা করব? আজকে এই অধ্যায়টার শুরুতে যে বেসিক কিছু আলোচনা আছে সেগুলো জানবো। এগুলো তুলনামূলক সহজ। এই সহজ বলে হচ্ছে আজকে ক্লাসটা খুব বেশি বড় হবে না। তবে গুরুত্বপূর্ণ ইনফো গুলো শেয়ার করব এবং একটা কনসেপ্ট তোমাদের খুব ভালো করে বুঝাবো যে তোমার এই সৌরজগৎ সম্পর্কে বা ভূগোলের প্রাথমিক ধারণাটা যাতে ক্লিয়ার হয়ে যায়। তো এখানে আলোচনার বিষয়গুলো আমাদের কি আমরা এখানে দেখলেই বুঝতে পারবো। আমরা সৌরজগৎ নিয়ে আলোচনা করব। সেই সৌরজগৎ আলোচনা করার পূর্বে তোমাদের জন্য বোনাস হিসেবে আমি মহাবিশ্বটা খুব ভালো করে বুঝাবো। বুঝতে পারছো? মানে সৌরজগৎটা এক্সাক্টলি কোথায় থাকে ওইটা আলোচনা করব। তো ওইটা আমি বোনাস আলোচনা করব। সৌরজগতের ভিতরে কারা, কারা আছে? সূর্য আছে, গ্রহ আছে, উপগ্রহ আছে ইত্যাদি, তাই না? তো সেগুলো একটা, একটা করে সবগুলো গ্রহ নিয়ে আলোচনা করব আমরা। তবে এই গ্রহগুলো আলোচনা করার সময় মানে যেটা বোঝানোর দরকার ওইটা ভালো করে বোঝাবো। যেটা একদম সহজ আমি বলবো এটা তোমরা পড়ে নিলেই হয়ে যাবে। বাট মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আজকের এই নলেজটা পরবর্তী যে ক্লাসগুলো আছে যেখানে কঠিন, কঠিন বিষয় আসবে সেইটা বুঝতে অনেক বেশি হেল্প করবে। ওকে, আমরা কথা বাড়াবো না। আমরা হচ্ছে আলোচনায় চলে যাই। ১ম এ হচ্ছে একটা ভিডিও প্লে করি। আমার ভিডিও প্লে করার জন্য চলে যেতে হবে হচ্ছে হ্যাঁ, এই তো চলে আসছি।
খেয়াল করে দেখো, এটা একটু ভালো করে খেয়াল করে দেখো। এই যে হলুদ কালার দেখছো, এটা হচ্ছে সূর্য, এই যেটা হচ্ছে পৃথিবী, তাই না? তারপরে হচ্ছে এটা শনি গ্রহ, এইটা হচ্ছে বৃহস্পতি। এরা এরা আলটিমেটলি কোথায় ঘুরে বেড়াচ্ছে এরা? তুমি কি মানে এটা জাস্ট রিলেট করে দেখো, এগুলো কোথায় ঘুরে বেড়াচ্ছে? একেবারে একটা শূন্য জায়গা দেখতে পাচ্ছ, তাই না? মানে আশপাশে কিচ্ছু নাই, শূন্য একটা জায়গা। তো এরকম একটা জায়গায় হচ্ছে এরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আমি যদি ছবিটা যদি স্টিল ইমেজ আকারে যদি আমি দেখার চেষ্টা করি, তো মহাবিশ্ব বা বিশ্বজগৎ ব্যাপারটা আসলে কেমন? আমরা তো হচ্ছে সৌরজগৎ নিয়ে কিছু বেসিক ধারণা কিন্তু আমাদের আছে। ধারণাটা কেমন? সৌরজগতের নাম শুনলে আমরা বুঝি যে এরকম মাঝখানে একটা এরকম সূর্যের মতো থাকবে, মানে হলুদ কালার একটা থাকবে, এইটার চারপাশে হচ্ছে এরকম ভাবে ঘুরতে থাকবে, এরকম কিছু কক্ষপথ দেওয়া থাকে, তাই না? কক্ষপথ দেওয়া থাকে, এইখানে একটা গ্রহ, এখানে একটা গ্রহ, এখানে একটা গ্রহ, এরা ঘুরতেছে। সৌরজগৎ বলতে আমরা এটাই আমাদের মাথার ভিতরে আসে, তাই না? তার মানে সূর্যকে কেন্দ্র করে এরা ঘুরতেছে। প্রশ্ন হচ্ছে সূর্যটা আছে কোথায়, এবং শুধুমাত্র সূর্য একাই কি আছে? সূর্যের মতো কি আর কেউ কি আছে মানে এই বিশ্বজগতে? এবার একটু তোমাদের আমি কল্পনায় নিয়ে যাব। তুমি একটু চোখটা বন্ধ করো, চোখটা আবার খুলো, খুলে তুমি একটু কল্পনা করো এরকম যে তুমি এত বড় একটা গামলা নিছো। কি নিছো? এত বড় একটা গামলা নিছো। ম্যাজিক বল চিনো তোমরা? ম্যাজিক বল, ছোট ছোট ম্যাজিক বল যেগুলো হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায়। এগুলো যদি পানির ভিতরে দিয়ে দাও তাহলে এটা ফুলতে ফুলতে এরকম বড় হয়ে যায়, বড় হয়ে পানির ভিতরে ভাসতে থাকে। মনে করো এত বড় একটা গামলা, গামলার ভিতরে তুমি পানি নিছো, পানি নেওয়ার পর তুমি অসংখ্য ম্যাজিক বল ছেড়ে দিছো ভিতরে, অনেকগুলো ম্যাজিক বল ছেড়ে দিছো। কিছুক্ষণ পরে ম্যাজিক বলগুলো সব বড় হয়ে যাবে, বড় কোনোটা একটু বেশি বড় হবে, কোনোটা একটু ছোট হবে, কোনোটা আরো বেশি বড় হবে, কোনোটা একটু এরকম বাঁকা তেরা হবে, এরকম হয় কিন্তু। এরপর এরা কিন্তু এই পুরো গামলার ভিতরে পানিতে ভেসে বেড়াবে, বুঝছো? কিন্তু পানিতে ভেসে বেড়াচ্ছে। তুমি আবার চোখটা বন্ধ করে কল্পনা করো যে এই যে পানিতে ভেসে বেড়াচ্ছে, তুমি আবার গামলাটাকে সরায় ফেলো, গামলাটাকে সরায় দিয়ে তুমি চিন্তা করো যে শুধু পানির ভিতরে এগুলো ভেসে বেড়াচ্ছে। এবার তুমি চিন্তা করে পানিটাকে সরায় ফেলো, দেখো বাতাসের ভিতরে এই ম্যাজিক বলগুলো ঘুরে বেড়াচ্ছে, এলোমেলো ভাবে নানান দিকে ঘুরে বেড়াচ্ছে। এই যে অসংখ্য ম্যাজিক বল ঘুরে বেড়াচ্ছে, এই অসংখ্য ম্যাজিক বল ঘুরে আসলে দেখতে এগুলো কেমন লাগবে? দেখতে কেমন লাগবে? আমি হচ্ছে একেবারে দেখতে কেমন লাগবে এরকম ভাবে অসংখ্যগুলো ঘুরে বেড়াচ্ছে না, এরকম দেখতে এরকম লাগবে, তাই না? দেখতে এরকম লাগবে, অসংখ্যগুলো যে ঘুরে বেড়াচ্ছে দেখতে এরকম লাগবে। আমি কল্পনা করে নিছি যে একেবারে বাউন্ডারি লেস একটা বিশাল জায়গায় এরকম অসংখ্য ম্যাজিক বল আছে। এইবার তুমি এখান থেকে আমাদের সৌরজগতের কনসেপ্টে আসো। এরকম ভাবে প্রচুর জিনিসপাতি ঘুরে বেড়াচ্ছে আমাদের এই বিরাট মহাবিশ্বে। এরা ঘুরতে ঘুরতে, যেহেতু তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তোমরা অনেকে জানো মহাকর্ষ শক্তি বলে একটা জিনিস আছে, তাই না? যে পৃথিবীর যে কোনো দুইটা বস্তু একে অপরকে কি করে? আকর্ষণ করে। যেমন পৃথিবী আমাকে আকর্ষণ করতেছে, আমিও পৃথিবীকে আকর্ষণ করতেছি, বাট আমার তুলনায় পৃথিবীর আকর্ষণটা বেশি, তাই আমি পৃথিবীর সাথে এইভাবে লেগে আছি। আমি লাফ দিলে উপর দিকে যায় না, আবার নিচে চলে আসি, উপর থেকে নিচের দিকে পড়ে। কেন? পৃথিবীর আকর্ষণ শক্তিটা বেশি বলে। তার মানে এই যে অসংখ্য ম্যাজিক বল ঘুরে বেড়াচ্ছে, এই ম্যাজিক বলগুলোর প্রত্যেকটারই আকর্ষণ আছে প্রত্যেকটার প্রতি। তো যার আকর্ষণ বেশি, যার আকর্ষণ কম, এই ব্যাপারগুলো না একটা সময় ব্যালেন্স হয়ে যায়। মনে করো এই ম্যাজিক বলটা ওর আশেপাশে থাকা ছোট ছোট অনেকগুলো ম্যাজিক বলকে ওর দিকে আকর্ষণ করে নিছে, বুঝতে পারছো? আকর্ষণ করে নিছে। এরা কি করতেছে? এই বড় ম্যাজিক বলটাকে ঘিরে ধরে ঘুরতেছে। মানে তুমি মহাশূন্যের ভিতরে চিন্তা করো, এরকম একটা হয়েছে। দূরে মনে করো এখানে আরেকটা বড় ম্যাজিক বল, ও এরকম অনেকগুলো ছোট ছোট ম্যাজিক বলকে ওর আশপাশে এইভাবে নিয়ে নিছে। এরা হচ্ছে ওকে কেন্দ্র করে ঘুরতেছে। এইখানে এই ম্যাজিক বলটা ও মনে করে এরকম ছোট ছোট অনেকগুলো ম্যাজিক বলকে তার নিজের আশপাশে নিয়ে নিছে, নিয়ে এখানে ও ঘুরতেছে। এইখানে আরেকটা ম্যাজিক বল, সেও একই কাজ করছে, এভাবে ছোট ছোট অনেক, কারণ অসংখ্য ম্যাজিক বল তুমি ছেড়ে দিছো। এইভাবে প্রত্যেকটাই এরকম এরকম করে হচ্ছে, মনে করো কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটার আশপাশে বেশি আছে, কোনোটার আশপাশে কম আছে। এইভাবে যদি আমরা এটা চিন্তা করে দেখি, এরকম। তার মানে অনেকগুলো ম্যাজিক বল ঘুরতেছিল, বাট
ম্যাজিক বলগুলো নিজেরা নিজেরা কি হয়েছে, আকর্ষিত হয়ে পঞ্জীভূত হয়ে গেছে কোনো জায়গায়, গিয়ে বড় কোনোটায় টার্গেট করে ছোটগুলো ঘুরতেছে মনে করো। এবার তুমি দেখো, এটাই হচ্ছে আসলে সৌরজগতের কনসেপ্ট এখানে চলে আসলো। এই যে আমাদের সূর্য প্রচন্ড আলো দিচ্ছে, তাই না? এরকম ভাবে এই যে অনেকগুলো ম্যাজিক বল তুমি দেখতে পাচ্ছ এখানে, ম্যাজিক বলগুলোর ভিতরে কোনো ম্যাজিক বল আলো দিচ্ছে। আর এই মহাবিশ্বে এই যে উপাদান যেগুলো আলো দেয়, যারা আলো দেয় বা যাদের আলো আছে, এদেরকে বলা হয় নক্ষত্র। এদেরকে বলা হয় নক্ষত্র। আর ওভারঅল যেগুলোর নাম আমি ম্যাজিক বল দিলাম, এই ম্যাজিক বলগুলোর মূলত নাম হচ্ছে জ্যোতিষ্ক। এই ম্যাজিক বলগুলোর নাম কি? ম্যাজিক বল নাম কি দিছে? আমি দিছি। এই ম্যাজিক বলগুলোর আসল নাম হচ্ছে জ্যোতিষ্ক। তার মানে মহাবিশ্ব হচ্ছে একেবারে লিমিটলেস একটা বিশাল বড় স্পেস, যে স্পেসের ভিতরে অসংখ্য বিভিন্ন উপাদান ঘুরে বেড়াচ্ছে। এরা ঘুরতে ঘুরতে নিজেরা একটা বলয় তৈরি করে নিছে, কেউ কাউকে কেন্দ্র করে ঘুরতেছে, কেউ কারো আকর্ষণের দিকে যাচ্ছে। এইভাবে অসংখ্য জগৎ আছে এরকম। এই অসংখ্য জিনিসের ভিতরে যাদের আলো আছে তাদেরকে বলা হয় নক্ষত্র, যাদের আলো নাই তাদেরকে বলা হয়, কোনোটাকে গ্রহ বলা হয়, কোনোটাকে উপগ্রহ বলা হয়, কোনোটাকে ধূমকেতু বলা হয়, বিভিন্ন কিছু। এখন তুমি চিন্তা করে দেখো, আমরা সূর্য দেখতে পাই, সূর্যের কি আলো আছে না? তারপর সূর্য কি? সূর্য একটা নক্ষত্র। সূর্যের মতো তুমি রাতের আকাশে তাকাইলে অসংখ্য তারা দেখতে পাও, প্রত্যেকটারই কিন্তু আলো আছে। তার মানে এক একটা তারা যে আমরা দেখি, এগুলো প্রত্যেকটাই এক একটা নক্ষত্র। এবং সূর্য আমাদের সবচাইতে কাছে বলে আমরা এর বেশি আলো দেখতে পাই, বাট অন্যগুলো অনেক দূরে, তাই আমরা ঝিঝি পোকার মতো ছোট্ট ছোট্ট আলো দেখতে পাই, কিন্তু ওইগুলোও কিন্তু সূর্যের চাইতেও বড়। যেমন মনে করো এই যে এটা হচ্ছে সূর্য, সাপোজ এইটা হচ্ছে সূর্য। মনে করো পৃথিবী যেহেতু যে এখানে একে, এবং এই সূর্যের আলো আছে, আর ওইটাকে কেন্দ্র করে অন্য একটা জিনিস ঘুরতেছে, যেটার ভিতরে একটা হচ্ছে পৃথিবী। মনে করো যে এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী। তার মানে আমরা এই জায়গা থেকে সূর্যকে দেখি কাছাকাছি, তাই সূর্যকে অনেক বড় লাগে। রাতে আকাশে তাকাইলে এখান থেকে দেখো এটা কোন দূরে, কত দূরে, কত দূরে। রাতের আকাশে আমরা এই আলোগুলো দেখতে পাই, এগুলোকে আমাদের কাছে তারার মতো মনে হয়, ছোট ছোট তারা বলে মনে হয়। তার মানে এইটা একটা সৌরজগৎ, এইটাও একটা সৌরজগৎ, কিন্তু এটার নাম সৌরজগৎ না কেন? এইটার নাম যেহেতু সূর্য, তাই এই জগৎটাকে বলা হচ্ছে সৌরজগৎ। এইটার নাম যদি অন্য কিছু হয়, মনে করো এটার নাম হচ্ছে করিম, তাহলে এটা হলো করিম জগৎ, ঠিক আছে? এটার নাম হচ্ছে কদ্দুস, এটা হলো কদ্দুস জগৎ। এটার নাম হচ্ছে মনে করো অন্য একটা, ঠিক আছে? এরকম আমরা রাতের আকাশে তারাগুলো যদি দেখি, প্রত্যেকটা তারার কিন্তু এক একটা জগৎ আছে। মানে ওই তারাটাকে কেন্দ্র করে অনেকগুলো উপাদান ঘুরে বেড়ায়, বড় বড় উপাদান, ছোট ছোট উপাদান। বুঝতে পারছো? আর আমাদের সূর্য একটা তারা, কিন্তু এই তারাটা আমাদের কাছে, তাই আমরা এটাকে অনেক বড় করে দেখি। তার মানে সৌরজগৎ ব্যাপারটা বুঝতে পারছো? এরকম ভাবে পুরো বিশাল বড় জায়গার ভিতরে যাদের আলো আছে এবং যে আকার অনেক বড়, তাকে কেন্দ্র করে বিভিন্ন কিছু ঘুরতেছে, মানে ওই যে একটা দল বানায় নিছে, ওই একটা জগৎ। তার মানে এরকম অসংখ্য নক্ষত্রের ভিতরে সূর্য একটা নক্ষত্র, এবং এই সূর্যের চারপাশে যারা যারা আছে এদেরকে নিয়ে একটা জগৎ তৈরি হয়েছে, এটার নাম হচ্ছে সৌরজগৎ। তার মানে সূর্যের মধ্যে কিন্তু এগুলো অসংখ্য জিনিস আছে। তো আমরা যেমন এই যে সূর্যের আশপাশে, এরা যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরে, একই রকম ভাবে সূর্যকে কেন্দ্র করে যেমন ঘুরে, একই রকম ভাবে সূর্য নিজেও কিন্তু এইভাবে অন্য কাউকে কেন্দ্র করে আবার সে নিজেও ঘুরতেছে। শুধু সূর্য না, এরা সবাই হয়তোবা দূরে অন্য কোথাও এমন বড় কিছু আছে, ওইটাকে কেন্দ্র করে সূর্য নিজেও ঘুরতেছে। বুঝতে পারছো? তার মানে আমরা এটা বুঝলাম যে সৌরজগৎ আসলে মানে এই সূর্য সবকিছু না, সূর্যের মতো অসংখ্য সূর্য আছে, এবং এই অসংখ্যগুলোর ভেতরে একটা হচ্ছে সূর্য। আর এই সূর্যের অসংখ্য গ্রহের ভিতরে আমরা একটা গ্রহ হচ্ছে পৃথিবী। সেই পৃথিবীর অসংখ্য দেশের ভিতরে একটা ছোট্ট দেশ হচ্ছে বাংলাদেশ। সেই বাংলাদেশের অসংখ্য জেলার ভিতরে একটা ছোট্ট জেলা ঢাকা, সেই ঢাকায় আমি দাঁড়ায় আছি। তার মানে এই মহাবিশ্বের তুলনায় আমি কতটা ক্ষুদ্র, কতটা ক্ষুদ্র তুমি চিন্তা করো। আর এই ক্ষুদ্র জিনিস নিয়ে
একেবারে ছোট্ট একটা প্রাণী হওয়া সত্ত্বেও আমরা কত অহংকার করি, কত বড়াই করি, মানে কত ধরনের ঘটনা ঘটায় ফেলি। অথচ এই এত বড় জগতের কাছে আমি কিছুই না। মানে আমার কাছে যেমন একটা পিঁপড়া, পিঁপড়া যেরকম, এত বড় জগতের কাছে আমি কিন্তু পিঁপড়ার তুলনায়ও কিচ্ছু না। বুঝতে পারছো? সো এই জায়গা থেকে আমাদের এটা চিন্তা করা উচিত যে আমরা আসলে কোথায় আছি। ঠিক আছে? ওকে, যেটা বলতেছিলাম যে এই যে এরকম ভাবেই অসংখ্য জিনিস এরকম ছড়ায় ছিটিয়ে ছিল। এরা এখানে একটা বড় জিনিস পাইছে, ওইটারে কেন্দ্র করে আশপাশে ঘোরা শুরু করছে। এটা একটা জগৎ হয়ে গেছে। এরকম ভাবে অন্য জায়গায় আরো জগৎ আছে। ঠিক আছে? তার মানে আমরা মহাবিশ্ব সম্পর্কে একটা ধারণা পাইলাম। এই মহাবিশ্বের ভেতর থেকে আমরা একটা জগৎ নিয়ে কথাবার্তা বলবো, সেটা হচ্ছে সৌরজগৎ। কারণ আমাদের পৃথিবী, আমরা যেখানে বাস করি, আমাদের সবচেয়ে কাছে হচ্ছে সূর্যই আছে। তাই না? তার মানে আমরা যেটা দেখলাম যে এই মহাবিশ্বে যাদের আলো আছে, এদেরকে বলা হয় নক্ষত্র। কি বলে? নক্ষত্র। যাদের আলো নাই এদেরকে কি বলে? এদেরকে অন্য যেকোনো কিছু বলা যেতে পারে। বৈশিষ্ট্য অনুযায়ী কোনোটাকে গ্রহ বলে, কোনোটাকে উপগ্রহ বলে, কোনোটাকে বলা হয় হচ্ছে গ্রহাণু। এই গ্রহের ভিতরে ভাগ আছে, বামন গ্রহ আছে, মানে প্রধান গ্রহ এবং অপ্রধান গ্রহ এরকম আছে। এগুলো একটা একটা করে দেখাবো। তো সৌরজগৎ নিয়ে আমরা হচ্ছে এবার ইতিমধ্যে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে, তাও এখান থেকে একটু ক্লিয়ার করে দিই। সূর্য, এর গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু এবং উল্কা নিয়ে যেই পরিবার, তাকেই সৌরজগৎ বলে। মানে এই যে এটা হচ্ছে সূর্য। সরি, এটা হচ্ছে সূর্য। এই সূর্যকে কেন্দ্র করে এই যে অসংখ্য গ্রহ উপগ্রহ যারা যারা আছে, এরা যে একে কেন্দ্র করে একটা জগৎ গড়ে তুলছে। এর ভিতরে কি কি আছে বলছে? গ্রহ আছে। গ্রহ কি? মোটামুটি আলো নাই কিন্তু আয়তনে বড়, বিভিন্ন ধরনের পদার্থ দিয়ে গঠিত, এরকম যেই মানে বস্তুগুলো আছে বা উপাদান আছে, এটাকে গ্রহ বলে। যে হচ্ছে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। আবার দেখা গেছে গ্রহকে কেন্দ্র করে যে ছোট্ট জিনিস আবার ঘুরে, ওইটাকে বলা হয় উপগ্রহ, মানে গ্রহের আরেকটা গ্রহ বলতে পারো, উপগ্রহ। এরপরে কি আছে? গ্রহাণুপুঞ্জ, মানে ছোট ছোট অনেকগুলো গ্রহের মতোই, গ্রহের যে উপাদান ওরও সেম উপাদান কিন্তু আয়তন সে ছোট, তাই এটাকে বলা হয় গ্রহাণু, মানে গ্রহের অণু। ছোট্ট গ্রহ বলতে পারো, একেবারে ছোট্ট গ্রহ। এরাও সূর্যকে কেন্দ্র করেই ঘুরে। আরো কি আছে? ধূমকেতু আছে। ধূমকেতু হচ্ছে আরেক ধরনের, ধরো বিভিন্ন বজ্র পদার্থ, ধূলিকণা, এগুলো যে বাতাসে ঘুরে বেড়ায়, এইগুলো একটা ফর্ম হয়ে, বা মনে করো এটা আরেক ধরনের জিনিস পদার্থ, বাট আকারটা হচ্ছে ঝাড়ুর মতো। এরকম একটা আকার, যে এরকম একটা ঝাড়ুর মতো আকার, এরকম একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে ধূমকেতু। উল্কা কি? উল্কা হচ্ছে মূলত কোনো ধূলিকণা, বালিকণা, এগুলো একত্রিত হয়ে অনেক সময় গ্যাস বিস্ফোরণ করে জ্বলে ওঠে, ওটাকে বলে উল্কা। এরাও সূর্যকে কেন্দ্র করে মাঝে মাঝে ঘুরে। বুঝতে পারছো? তো এইগুলো নিয়ে হচ্ছে আমাদের সৌরজগৎ গঠিত। আশা করি সৌরজগতের মূল কনসেপ্টটা, যেটুকু আসলে এই ক্লাসের সবচেয়ে আর্জেন্ট পয়েন্ট ছিল, এটাই বোঝানোর যে সৌরজগৎটা কোথায় থাকে, আসলে এইটা কি, এইটাই কি একমাত্র জিনিস না, এরকম আর অসংখ্য জিনিস আছে। ঠিক আছে? তো এই হচ্ছে সৌরজগৎ। আমরা এবার দেখবো সৌরজগতের একটু একটু করে মানে বাকি পয়েন্টগুলো আমরা আলোচনা করব। এখানে হচ্ছে সৌরজগৎটা আরেকবার দেখানো আছে যে এক্স্যাক্টলি সৌরজগৎটা কেমন। এবং এই যে রেখাগুলো দেখতেছে, এগুলো কিন্তু রেখা কিন্তু এভাবে আঁকানো নাই, মানে এটা বোঝানোর জন্য যে এ কোন পথে সূর্যকে পরিক্রমণ করতেছে। এইগুলো পথ ধরে ধরেই হচ্ছে মূলত সূর্যের চারপাশে ঘুরতে থাকে। এখানেও তোমাদের একটু ছোট্ট করে অ্যানিমেশন দেখানো দরকার আমার। এই যে এখানে ওটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এইভাবে হচ্ছে ঘোরে। এটা হচ্ছে সূর্য, তার চারপাশে দেখো নানান কিছু একের পর এক এই পথে ঘুরতেছে, এবং ঘুরতে ঘুরতে এরা একটা জগৎ বানায় ফেলছে। এবার সূর্য নিয়ে আমাদের জানবো, সূর্য জিনিসটা আসলে কি। আমরা বুঝলাম যে সূর্য কি? সূর্য হচ্ছে একটা নক্ষত্র, এবং আমাদের সৌরজগতের একেবারে প্রাণ কেন্দ্রে আছে, মাঝখানে আছে, মানে আমাদের জগতের একদম মূল অবস্থায় আছে, এবং সকল শক্তির উৎস হচ্ছে আমাদের সূর্য, কারণ ওইটাকে কেন্দ্র করে আমাদের বাকি সবকিছু ঘুরতেছে। তো সূর্য আসলে কি? সূর্য হচ্ছে একটা জ্বলন্ত গ্যাস পিণ্ড। তোমরা সায়েন্সের স্টুডেন্ট যারা আছো, তোমরা তো জানো, কেমিস্ট্রিতে নিশ্চয়ই পড়েছো, বিভিন্ন গ্যাসে, আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট না, আমি এত ভালো করে বলতে পারবো না, বাট তোমাদের বুঝাইতে পারবো। বিভিন্ন গ্যাসে গ্যাসে বিক্রিয়া করলে কি আগুন জ্বলে ওঠে না, তাপ উৎপন্ন হয় না, এরকম তো আছে, তাই না? তো সূর্য হচ্ছে এরকম একটা জিনিস যে এইখানে এমন কিছু গ্যাস জমা হয়ে গেছে, যারা নিজেরা বিক্রিয়া করতেছে, এবং এই যে অনেকগুলো যখন মিলে যায় একখানে, এটাকে বলা হয় ফিউশন।
মিলে এখান থেকে কি উৎপন্ন হচ্ছে? হিলিয়াম উৎপন্ন হচ্ছে। ফিউশন প্রক্রিয়ায় হাইড্রোজেন থেকে হিলিয়াম উৎপন্ন হচ্ছে, মানে গ্যাসের একটা মিশ্রণের ফলে, হিলিয়াম তো অনেক উত্তপ্ত গ্যাস জানো তোমরা, তাই না? তো সেখান থেকে এরকম তাপ উৎপন্ন হচ্ছে এবং এটা জ্বলন্ত অবস্থায় আছে। তো এখান থেকে তাপ উৎপন্ন হওয়া মানে কি? এই তাপ চারদিকে ছড়ায় পড়ে এবং এই তাপ থেকে চারদিকে যেমন ছড়ায় পড়ে, আবার এখান থেকে আলোটাও হচ্ছে চারদিকে ছড়ায় পড়ে। সেই আলো এবং তাপ অন্যান্য একে কেন্দ্র করে যারা যারা ঘুরতেছে এরা পায়। তো সূর্য নিয়ে আমরা তথ্য দেখি, এটা একটা নক্ষত্র, তাই না? এটা তো আমরা আগেই বলে ফেলছি, এটা একটা নক্ষত্র। এখান থেকে দেখো, এখানে কিন্তু সকল তথ্য ইনক্লুড করা নাই, বাকিগুলো তুমি বইয়েই পড়তে পারবা, বাট ওই সমস্ত তথ্য ইনক্লুড করা আছে যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। যেমন সূর্য কি করে ফিউশন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করে হাইড্রোজেনকে হিলিয়ামে রূপান্তর করে। এটা একটা এমসিকিউ লাইন, বুঝতে পারছো? প্রথম লাইনটা আমরা পড়িনি, তাই না? যে সৌরজগতের সকল গ্রহ এবং উপগ্রহের নিয়ন্ত্রক এবং ভর কেন্দ্র হলো সূর্য। এখান থেকেও এমসিকিউ আসে, এগুলো সহজ কথা। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব দেখো 15 কোটি কিলোমিটার। আর কতটুকু বড়? 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড়, বুঝতে পারতেছো কি পরিমাণ বড়? অনেক বড়। আর এত বড় বলেই তো হচ্ছে আমরা 15 কোটি কিলোমিটার দূর থেকেও সূর্যকে দেখতে পারি, তার তাপ পাই, তার আলো পাই, তাই না? সূর্যের ব্যাস কত? 13,84,000 কিলোমিটার। ব্যাস মানে হচ্ছে যে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত এই দূরত্বটা কত? দূরত্ব হচ্ছে 13,84,000 কিলোমিটার। সূর্যের উপরিভাগের উষ্ণতা 57,000 ডিগ্রি সেলসিয়াস, মানে এই যে উপরের ভাগ 57,000 ডিগ্রি সেলসিয়াস। চিন্তা করো 57,000। নর্মালি হচ্ছে বাংলাদেশে যখন বেশি গরম পড়ে তখন তাপমাত্রা কত হয়? 38-40 ডিগ্রি সেলসিয়াস। ফিলস লাইক মনে করো 43 ডিগ্রি সেলসিয়াস। 43-এই মনে করো জীবন যায় যায় অবস্থা, ঘাইমে টাইমে একাকার অবস্থা হয়ে যায়। আর এটা 57,000 ডিগ্রি সেলসিয়াস। তুমি বুঝতে পারতেছো? ওর কাছাকাছি যাওয়ার আগে পুরো ভস্ম হয়ে যাবো আমরা। এটা একটা গ্যাসীয় দানব, মানে ওই যে বললাম অনেকগুলো গ্যাস এখানে ফিউশন করতেছে। এর 55% হচ্ছে হাইড্রোজেন, 44% হচ্ছে হিলিয়াম, আর বাকি 1% অন্যান্য বিভিন্ন গ্যাস আছে। নিজ অক্ষে 25 দিনে একবার আবর্তন করে, মানে সূর্য কি করে নিজে নিজেও চক্কর খায়, মানে 25 দিনে একটা করে চক্কর মেরে ফেলে। আর পৃথিবী কি করে? পৃথিবী আমাদের, এগুলো কিন্তু দেখাবো, এই সবগুলা বিষয় হচ্ছে এই অধ্যায়ের পরবর্তী ক্লাসগুলোতে আছে। পরবর্তী ক্লাসগুলো এত ইন্টারেস্টিং, কেউ মিস দিবা না। এবং ফ্রিতে এই ক্লাস মিস দেওয়ার কোনো সুযোগই নাই। কারণ কেন পৃথিবী ঘুরে, পৃথিবীর কেন হচ্ছে সূর্য একবার মাথার উপরে দেখি, কেন অনেক দূর থেকে দেখি, ঋতু কেন পরিবর্তন হয়, পৃথিবীর বুকে আমরা অবস্থান কেমনে খুঁজে বাই করব, দ্রাঘিমা রেখার মাধ্যমে কিভাবে সময় বের করা হয়, অক্ষরেখার মাধ্যমে কিভাবে অবস্থান বের করা হয়, এগুলো একদম পানির মতো বুঝাই দেবো। ওই ক্লাসগুলো খুবই ইন্টারেস্টিং। এখন তোমাদের বেসিক এখান থেকে পড়ানো হচ্ছে, ঠিক আছে? বলছে সূর্য নিজ অক্ষে 25 দিনে একবার আবর্তন করে, আর পৃথিবী তার নিজ অক্ষে আবর্তন করতে সময় লাগে হচ্ছে 24 ঘন্টা একটা চক্কর দিয়ে ফেলে, তাই না? 23 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড চক্কর মেরে ফেলে। ওকে, সূর্যের পর আমরা এবার গ্রহের দিকে যাব। তার মানে যেহেতু আমরা মূল কেন্দ্রে কে ছিল, সূর্য ছিল, এটা আমরা বুঝে ফেলছি। এবার ওকে কেন্দ্র করে যারা যারা ঘুরতেছে আমাদের ওদের নিয়ে একটু আমাদের ধারণা রাখতে হবে। প্রথমে গ্রহ। বলছে মহাকর্ষ বলের প্রভাবে কতগুলো জ্যোতিষ্ক, দেখছো কতগুলো জ্যোতিষ্ক সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করছে, তাদেরকে গ্রহ বলে। মহাকর্ষ বলের প্রভাবে মানে এই গ্রহগুলোকে সূর্য তার কাছে টানছে। গ্রহগুলোর নিজস্ব একটা শক্তি আছে, ওই শক্তি আবার একটা গ্রহের পিছনে আরেকটা গ্রহ, অনেক দূরে আরো একটা এরকম বড় কোনো পদার্থ বা উপাদান, এদের ভিতরে একটা এই টানাটানি বাঁধে, টানাটানির একটা ব্যালেন্স ক্রিয়েট হয়। সেই ব্যালেন্সে সে এই জায়গায় থাকে। তুমি একটা বিষয় চিন্তা করে দেখো, মনে করো এই পাশে একটা চুম্বক, এই পাশে একটা চুম্বক, ঠিক আছে? মাঝখানে একটা লোহার টুকরা রাখছো। যদি এই লোহার টুকরা বেশি একটু আগায় যায় তাহলে এই চুম্বকের সাথে লেগে যাবে, যদি এইদিকে আগায় যায় এদিকে লেগে যাবে। বাট দুইটার মাঝখানেও এমন একটা জায়গায় আছে, এদিকের টানও সে পাচ্ছে না, এদিকের টানও পাচ্ছে না, দুইটা ব্যালেন্স ভাবে পাচ্ছে, তখন কিন্তু সে মাঝখানে আটকায় যাবে। বুঝতে পারছো? এই ঘটনায় ঘটতেছে যে প্রত্যেকটা গ্রহই সূর্যের চারপাশে কেন ঘুরতেছে, তার নিজস্ব বল, সূর্যের বল
এবং আকর্ষণ এবং অন্যান্য গ্রহের আকর্ষণ একটা ব্যালেন্স ক্রিয়েট হয়ে গেছে যে আমি এখানে আটকা পড়ে গেছি, ওই জায়গায় এসে ঘুরতেছে, কাছে যাইতে পারতেছে না। আর কাছে গেলে সে কিন্তু ফেটে যাবে, কাছে গেলেই ভেঙে যাবে। তাদেরকে কি বলে? গ্রহ বলে। গ্রহের কিছু বৈশিষ্ট্য দেখো, এটা খ নম্বর প্রশ্নের জন্য আসে মাঝে মাঝে। গ্রহের নিজস্ব আলো নাই। সৌরজগতে টোটাল 8টা গ্রহ আছে। 8টা বলতে আসলে টোটাল গ্রহ হচ্ছে 13টা। 13টার ভিতরে 8টা হচ্ছে প্রধান গ্রহ। তো আমাদের বইগুলাতে এই 8টা প্রধান গ্রহকেই পড়ানো হয়। আরো 5টা আছে হচ্ছে বামন গ্রহ। বামন মানে হচ্ছে এগুলো অপ্রধান। এই 8টাকে বলা হয় হচ্ছে কুলীন গ্রহ, এই 5টাকে বলা হয় হচ্ছে বামন গ্রহ। মানে এই 8টার তুলনায় এই 5টা তুলনামূলক ছোট। এবং তুলনামূলক ছোট না, একটা বৈশিষ্ট্য ওদের নাই। বৈশিষ্ট্যটা কি জানো? মনে করো এই যে এইটা ধরো, এটা যদি পৃথিবী, মনে করো এটা পৃথিবী। এই পৃথিবী ও এই কক্ষপথে কিন্তু চারপাশে ঘুরতেছে এবং এই পৃথিবীর একটা ক্ষমতা আছে, যেমন ও সূর্যের সাথে একটা ব্যালেন্স করে নিচ্ছে যে আমি এই জায়গায় থাকবো, এটা একটা। দ্বিতীয়ত ও নিজে নিজেও ঘুরতেছে। তৃতীয়ত ওর যে কক্ষপথ, এই কক্ষপথের ভিতরে আর কোনো কিচ্ছু নাই, সবকিছু সে সরায় ফেলতে পারছে। এটা একটা এই গ্রহের ক্ষমতা যে ওর কক্ষপথ ও পরিষ্কার রাখতে পারছে। যেই সমস্ত গ্রহ একটু ছোট আকৃতির, যারা হচ্ছে তার কক্ষপথটাকে পরিষ্কার রাখতে পারে না, তার কক্ষপথে ছোটখাটো বিভিন্ন উপাদান পড়ে টরে থাকে, ওদেরকে বলা হয় কুলীন বামন গ্রহ। যেমন মানে নাম ভুলে গেলাম, কি যেন একটা আচ্ছা মনে আসলে বলে দেবো। একটা গ্রহ আছে না, যে যেই গ্রহটা হচ্ছে আগে হচ্ছে আমরা ওইটাকে হচ্ছে গ্রহ আকারে পড়তাম, প্লুটো। প্লুটো, এই প্লুটো কিন্তু এরকম। প্লুটোর যথেষ্ট ওজন আছে, মানে ও যথেষ্ট ভারী, আকার আকৃতিও ভালো। কিন্তু সমস্যা হচ্ছে ও যেই পথে সূর্যকে, মানে সূর্যের চারপাশে যেই পথে ও ঘোরে, ওই পথে ও ছাড়াও আরো বহুত কিছু এরকম ভাবে আছে, ও পরিষ্কার রাখতে পারে না। এই জন্য ওটাকে গ্রহ বলা হয় না। ওকে বলছে তুই হচ্ছিস বামন গ্রহ, মানে তুই অপ্রধান গ্রহ। ঠিক আছে? তো 8টা প্রধান গ্রহ কি কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। জানোই তোমরা। সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, এটা আমাদের জানতে হবে। সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ, আমাদের এটাও একটু জানতে হবে, এটা মনে রাখতে হবে। এবার আমরা একটা একটা গ্রহ নিয়ে আলোচনা করব। বইয়ের ভিতরে হচ্ছে এগুলোর বিস্তারিত তথ্য দেয়া আছে, চাইলে নিজেরাও পড়ে নিতে পারো। আমি তোমাদের এই তথ্যগুলো একটু দ্রুত সময়ের ভিতরে একটু মনে করাই দিব। আমার মুখে মুখে পড়লে বা আমার সাথে সাথে তোমরা বলে বলে যদি পড়ো, তোমাদের আরো ভালো করে মনে থাকবে। যেমন বুধ হচ্ছে ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ। ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ, তার মানে মনে করো যে এইটা যদি সূর্য হয়, তাহলে এই সূর্যের চারপাশে ঘুরতেছে এরকম যে প্রথম যে সার্কেলটা, আরে কি অবস্থা, এই যে এখান থেকে আমরা দেখতে পারি এই যে প্রথম যে সার্কেলটা, এখানে যারা আছে এই এই পাশে ঘুরে সূর্য একদম কাছে। এরপরে কিন্তু আরো এরকম সার্কেল আছে, এখানে আছে হচ্ছে শুক্র, এরপরে আছে হচ্ছে আমাদের পৃথিবী। এই যে একেবারে সূর্য থেকে সবচেয়ে কাছের গ্রহটাই হচ্ছে মূলত বুধ গ্রহ। এই বুধ গ্রহের ব্যাস কত? 4850। মানে এই পাশ থেকে শুরু করে আমি এই পাশ পর্যন্ত যদি আমি মাপতে পারি, তাহলে বের হবে হচ্ছে 4850 কিলোমিটার। এর ওজন পৃথিবীর 50 ভাগের 1 ভাগ। মানে পৃথিবীর ওজন যদি 100 কেজি হয়, তাহলে এর ওজন হবে হচ্ছে 6 কেজি। 50 কেজি হলে হবে হচ্ছে 3 কেজি, তাই না? 50 ভাগের 3 ভাগ মাত্র। 88 দিনে সূর্যকে পরিক্রমণ করে, মানে এইভাবে চক্কর দেয় হচ্ছে মাত্র 88 দিনে। বুঝতে পারছো? 88 দিনে হচ্ছে সূর্যকে একবার চক্কর দিতে পারে সে। সূর্য থেকে দূরত্ব 5.8 কোটি কিলোমিটার। মানে এই যে এই দূরত্বটুকু হচ্ছে 5.8 কোটি কিলোমিটার। গড় কেন বলছে? এই জায়গার দূরত্ব কম হইতে পারে, এইখানকার দূরত্ব বেশি হইতে পারে, এগুলো সব যোগ করে একটা গড় হিসাব করা হয়েছে। এর কোনো কি নাই? উপগ্রহ নাই। বুধ গ্রহের কোনো উপগ্রহ নাই। মানে এই বুধ গ্রহকে কেন্দ্র করে কেউ তার চারপাশে ঘোরে না। পৃথিবীতে কিন্তু আছে, আমাদের চাঁদ হচ্ছে আমাদের উপগ্রহ। ওকে, এগুলো তো নিজেরাই পড়তে পারবা, তাই আমি একটু দ্রুত যাব। এরপর হচ্ছে শুক্র। শুক্র গ্রহটা আসলে কেমন? শুক্র দ্বিতীয় গ্রহ, মানে পৃথিবীতে সূর্য থেকে হিসাব করলে প্রথমে পরে বুধ, বুধের পরে হচ্ছে শুক্র। ঠিক আছে? এই শুক্র গ্রহের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে
সরি, ওই বুধ গ্রহ সম্পর্কে একটা তথ্য ছিল, বুধ গ্রহে কিন্তু বায়ুমণ্ডল নাই। কেন বায়ুমণ্ডল নাই? কারণ ও সূর্যের এত কাছে, এত বেশি তাপ সে পায়, তাপের ঠেলায় কোনো বায়ুমণ্ডলই হয় নাই। বুঝতে পারছো? শুক্র হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ। পৃথিবীর নিকটতম। কেমনে পৃথিবীর নিকটতম? মনে করো এটা হচ্ছে সূর্য, এইটা হচ্ছে বুধ, এইটা হচ্ছে শুক্র, ঠিক তার পরেরটাই তো হচ্ছে পৃথিবী, তাই না? তাহলে পৃথিবী আর শুক্রের ভিতরে কি দূরত্ব কম? তো পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। এই শুক্র একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু পৃথিবীর নিকটে, তার মানে ও পৃথিবীর আশেপাশেই থাকে এবং সূর্যের আলো শুক্র গ্রহে পড়ে আমাদের এখানে রিফ্লেক্ট হয়। তখন আমরা শুক্রকে মনে হয় যে এইটা মনে তারার মতো লাগে আমাদের কাছে। এই জন্য সন্ধ্যা আকাশ এবং ভোরের আকাশে কিন্তু শুক্র গ্রহকে আমরা তারা হিসেবে দেখতে পাই। কেমন তারা? পশ্চিম আকাশে সন্ধ্যা তারা হিসেবে, আর পূর্ব আকাশে আমরা শুকতারা হিসেবে কিন্তু দেখতে পাই। কেন দেখতে পাই কিন্তু বলছি। ধরো এটা আমি আরেকবার একটু ভেঙে বোঝাই। মনে করো এটা হচ্ছে সূর্য, ঠিক আছে? এটা সূর্য, এইটা একটা, এইটা একটা, মনে করো এখন এটা তো হচ্ছে বুধ, তাই না? উম, এটা হচ্ছে শুক্র, এইটা হচ্ছে পৃথিবী। মনে করো পৃথিবী। আমরা কেন দেখতে পাই দেখো, সূর্যের আলো তো হচ্ছে এইখানে যাচ্ছে, এইখান থেকে আমাদের যেহেতু কাছে, এই আলোটা এখান থেকে এদিকে প্রতিফলিত হয়। তখন আমরা পৃথিবী থেকে তাকাইলে এইটাকে হচ্ছে আমরা তারার মতো করে দেখতে পাই। আবার এমনও ঘটে যায় যে পৃথিবী মনে করো ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে আসছে, শুক্র ঘুরতে ঘুরতে মনে করো যে এই জায়গায় অবস্থান, ও এদিক চলে আসছে, বা ও এদিকে উল্টা পাশে গেছে গা, তখন আমরা আবার এই পাশ থেকে এইদিকে দেখতে পাই তাকাইলে। কারণ তখন এই সূর্যের আলো এখান থেকে পরে এইদিকে প্রতিফলিত হয়। তার মানে আমরা হচ্ছে যেহেতু আমাদের কাছে, তাই আমরা দুইটা সময় হচ্ছে আমরা এই শুক্র গ্রহকে দেখতে পাই। সন্ধ্যার সময় দেখতে পাই, ভোরের আকাশেও দেখতে পাই। তারার মতো লাগে আমাদের কাছে। কারণটা কি? ওই যে চাঁদ যেরকম, চাঁদেরও কিন্তু কি নাই। মনে করো চাঁদ কোথায়? এই যে পৃথিবীটাকে এদিকে নিয়ে আসি, এটা পৃথিবী। চাঁদ তো হচ্ছে এইখানে, তাই না? এই যে ফোঁটাটাই হচ্ছে চাঁদ। আমরা চাঁদের আলোটা কেমনে পাই? এইখান থেকে আলোটা এই চাঁদে গিয়ে পড়ে, এই চাঁদ থেকে আমাদের পৃথিবীতে আসে। বুঝতে পারছো? এইভাবে যায়, মানে এইভাবে চাঁদে গেছে, এটা চাঁদ, এটা মনে করো পৃথিবী, এখান থেকে আমরা এদিকে আসতেছে, মানে এখান থেকে তাকালে ওটাকে দেখতে পাই। ঠিক একই রকম ভাবে আমরা শুক্রটাকে হচ্ছে এইভাবে দেখতে পাই। এর ব্যাস হচ্ছে 12,104 কিলোমিটার। বায়ুমণ্ডলে 96% হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থাকে। বুঝতে পারছো? এখন কার্বন ডাইঅক্সাইড বেশি থাকলে কিন্তু এসিড বৃষ্টি হয়। তো যেসব কারণে এসিড বৃষ্টি হয় তার একটা বড় কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থাকা। এই জন্য হচ্ছে এই শুক্র গ্রহে প্রচুর এসিড বৃষ্টি হয়। এই প্রশ্নটা অনেক সময় আসে। বায়ুচাপ পৃথিবীর 90 গুণ। বায়ুচাপ পৃথিবীর 90 গুণ, মানে পৃথিবীর তুলনায় বায়ুর চাপ এখানে বেশি, বাতাস অনেক ভারী থাকে। 225 দিনের সূর্যকে পরিক্রমণ করে, মানে সূর্যের চারপাশে ওর একবার ঘুরে আসতে। আমরা আবার যদি এখানে চলে যাই, এই যে এটাই তো শুক্র গ্রহ, তাই না? এটা তো এই যে এইভাবে সূর্যের চারপাশে যদিও একবার ঘুরে আসতে চায়, তাহলে ওর 225 দিন লাগে। কত? 225 দিন লাগে। সূর্য থেকে 10.8 কোটি কিলোমিটার দূরে এবং পৃথিবী থেকে 4.2 কিলোমিটার দূরে। এরকম উপগ্রহ নাই। আহ্নিক গতি, বছরে 2 বার সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় মাত্র। মানে ও নিজে নিজে খুব একটা ঘুরতে পারে না। নিজে নিজে ঘুরে হচ্ছে মাত্র 225 দিন, এক চক্কর দেয় না। ও দেখা গেছে ওর 112 দিন লাগে নিজে নিজে ঘুরতে, মানে নিজে একটা চক্কর মারতে। আর এই পুরো সূর্যের চারপাশে ঘুরে আসে 225 দিনে। তাই যেহেতু নিজে নিজে ঘুরতেছে মাত্র 2 চক্কর, তার মানে 2 বার দিন হয়, 2 বার রাত হয়। সূর্যোদয় সূর্যাস্ত ঘটে, সবসময় সে সূর্যকে দেখতেই পায়। মানে ব্যাপারটা এরকম যে, আবার এখানে চলে যাই, এটা হচ্ছে আরেকভাবে বোঝাই। হুম, মনে করো
হুম। মনে করো যে এইভাবে এটা ঘুরতেছে, আমি যদি এই যে এই পাশে থাকি, আমি যদি এইখানে থাকি, তাহলে কিন্তু ঘোরার সময় মাঝখানে মনে করো সূর্য আছে, যদি এইভাবে ঘুরতে থাকে তাহলে কিন্তু সূর্য অস্ত যাবে মাত্র খুব কম সময়, কারণ নিজে নিজে ঘুরতেছে না। আমি যতক্ষণ এই পাশে থাকবো তখন সূর্যকে দেখতে পারবো। এই পাশে যখন এই পাশে চলে যাবে তখন হচ্ছে মনে হবে যে সূর্যটা ডুবে গেল। মানে পৃথিবীতে কেন হচ্ছে সূর্যের অস্ত ঘটে, কারণটা হচ্ছে আমরা পৃথিবীর এক পাশ থেকে সূর্যকে দেখতে পাই, যখন ঘুরতে ঘুরতে ওই পাশটা সূর্যের বিপরীতে চলে যায় তখন মনে হয় যে এখন রাত হয়ে গেল। তাই না? এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালো করে বোঝাবো এর পরের ক্লাসগুলোতে, যেখানে হচ্ছে এই পৃথিবীর গতি নিয়েই হচ্ছে আমাদের আলাদা করে আলোচনা আছে। যাই হোক, আহ্নিক গতি এখানে খুব একটা নাই বললে চলে, মাত্র ২টা চক্কর দেয়, এই জন্য ২ বার সূর্যোদয় ঘটে, ২ বার সূর্য অস্ত যায়। এরপর হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবীটাই হচ্ছে আসলে সূর্য থেকে দূরত্বের বেসিসে এটা এমন একটা জায়গায় পড়ে গেছে যেখানে আসলে খুব বেশি তাপও হয় না, খুব বেশি মানে ঠান্ডাও হয় না। এবং এই একটা মাত্র কারণেই এখানে বাতাসের একটা ভালো কোয়ালিটি আছে। এখানে মাটির গঠন একরকম হয়ে গেছে। এখানে তরল পানি পাওয়া যায়। আর এই ঘটনাগুলোর কারণে এখানে কিন্তু জীব বসবাস করতে পারে, যে কারণে আমরা বসবাস করতে পারতেছি। তো এর পরের ক্লাসটাতে হচ্ছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা, সো এখানে এটা বিস্তারিত বলবো না। যে গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবী জীবজন্তু এবং উদ্ভিদের জীবন ধারণের জন্য আদর্শ। কেন আদর্শ এইটা নিয়ে হচ্ছে নেক্সট ক্লাসেই হচ্ছে বিস্তারিত আলোচনা আছে। বুঝতে পারছি? এবার আমরা এই পৃথিবীর সম্পর্কে কিছু তথ্য দেখবো জাস্ট। ব্যাস কত? পূর্ব পশ্চিমে ১২,৭৫২ কিলোমিটার এবং উত্তর দক্ষিণে ১২,৭০৯ কিলোমিটার। গড় দূরত্ব সূর্য থেকে কত? ১৫ কোটি কিলোমিটার। ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ডে পুরো পৃথিবীর চারপাশে একটা চক্কর দিয়ে আসে। পৃথিবীর গড় তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস, এটা মনে রাখতে হবে কিন্তু, এমসিকিউ আসে অনেক। এর একটা উপগ্রহ আছে, একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। চাঁদ থেকে পৃথিবীর গড় দূরত্ব ৩,৮১,০০০ কিলোমিটার। চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে আসে ২৯ দিন ১২ ঘন্টা, এটাতে হচ্ছে পৃথিবীর চারপাশে চাঁদ একটা চক্কর দেয়। এই হচ্ছে আমাদের পৃথিবী সম্পর্কিত তথ্য। মঙ্গল গ্রহ হচ্ছে পৃথিবীর ঠিক পরের গ্রহটাই, কিন্তু ওই যে পৃথিবীতে যেহেতু ব্যালেন্স তাপমাত্রা পাচ্ছি আমরা, তো এখান থেকে যেহেতু আরো কয়েক কিলোমিটার দূরে চলে গেছে, ওইখানে আবার ঠান্ডা হয়ে গেছে। মানে পৃথিবীর পরে থেকেই সকল গ্রহ অনেক বেশি ঠান্ডা হইতে শুরু করে। যেমন দেখো, পৃথিবীর পরে মঙ্গলের অবস্থান, গুড। ব্যাস হচ্ছে ৬,৭৭৯, মানে পৃথিবীর কাছাকাছি। সূর্য থেকে গড় দূরত্ব ২২.৮ কোটি কিলোমিটার। পৃথিবীর যেখানে ১৫ কোটি কিলোমিটার, সেখানে ২২.৮ কোটি কিলোমিটার, মানে প্রায় ৮ কোটি কিলোমিটার বেশি দূরে সে। তার মানে এই ৮ কোটি কিলোমিটারের জন্য সূর্যের তাপ অনেকটাই কমে গেছে, সো এখানে ঠান্ডা পড়া শুরু হয়েছে। মঙ্গল পুরো চারপাশে ঘুরে আসে সূর্যের, সেটা হচ্ছে ৬৮৭ দিন লাগে। একটা বিষয় খেয়াল করে দেখো, সূর্য থেকে আমরা যত দূরে যাব, সূর্যের চারপাশে ঘুরে আসতে ওই গ্রহের তত বেশি সময় লাগবে। আমরা দেখেছিলাম বুধ মাত্র ৮৮ দিনে ঘুরছে, শুক্র ঘুরছে ২২৫ দিনে, পৃথিবী ঘুরছে ৩৬৫ দিনে, আর মঙ্গল ঘুরতেছে হচ্ছে ৬৮৭ দিনে। তার মানে এর পরের যে গ্রহগুলো, এদের প্রত্যেকের এরকম বেশি সময় লাগবে, বেশি সময় লাগবে। বুঝতে পারছো? গড় তাপমাত্রা হিমাঙ্কের নিচে, মানে মাইনাস তাপমাত্রা। ওই যে বললাম যে পৃথিবী এমন একটা ব্যালেন্স জায়গায় আছে যেখানে তাপমাত্রাটা মোটামুটি ঠিক আছে, ১৩.৯। এর চাইতে যখন আমি আরো ৮ কোটি কিলোমিটার পিছনে চলে যাব, নিশ্চয়ই সেখানে ঠান্ডা হবে, সো হিমাঙ্কের নিচে। এর দুইটা উপগ্রহ আছে, একটা হচ্ছে ডিমোস আর একটা হচ্ছে ফেবোস। আমার সাথে মুখে মুখে বলো, মঙ্গল গ্রহের দুইটা উপগ্রহ আছে, একটা ডিমোস আর একটা হচ্ছে ফেবোস। ঠিক আছে? বায়ুমণ্ডলের শতকরা ৩ ভাগ নাইট্রোজেন এবং ২ ভাগ আর্গন রয়েছে। আমাকে হচ্ছে গ্লোবটা একটু ম্যানেজ করে দিও তো। বায়ুমণ্ডলের শতকরা ৩ ভাগ নাইট্রোজেন এবং ২ ভাগ আর্গন আছে। তার মানে অক্সিজেন হচ্ছে বেঁচে থাকার জন্য দরকার জীবের, যেটা হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলে আছে কিন্তু এইখানে নাই। এই জন্য হচ্ছে অন্য কোনো জায়গায় হচ্ছে জীব বসবাস করতে পারে না। তুমি এবার একটা তোমার মাথায় কি চিন্তা আসছে যে পৃথিবীর অবস্থানটা যেহেতু সূর্য থেকে আমরা দেখলাম হচ্ছে ১৫ কোটি কিলোমিটার দূরে, আমরা তো একটু আগে আলোচনা করেছি শুরুর দিকে যে
এই বিশাল বড় মহাবিশ্বে সূর্যের মতো এরকম অসংখ্য নক্ষত্র আছে, ওদের চারপাশেও এরকম বিভিন্ন গ্রহ আছে। তার মানে ওইসব জগতে যদি কোনো একটা গ্রহ এই পৃথিবীর মতো 14 বা 15 কোটি মানে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থান করে, তার মানে ওইখানেও কিন্তু এই জীব বসবাসের মতো ব্যাপার থাকতে পারে। মানে ওই গ্রহটাও আমাদের বসবাসের উপযোগী কিন্তু হইতে পারে, এরকম খুঁজতেছে, বুঝতে পারছো? বিজ্ঞানীরা খুঁজতেছে যে অন্য কোনো জগতের এমন কোনো গ্রহ কি আছে যেখানে গিয়ে আমরা থাকতে পারবো। প্রচুর খোঁজাখুঁজি করতেছে, বুঝছো? যদি পাওয়া যায় তাহলে আমাদের জানাবে, যে কবে জানায় আমরা এটা দেখতে থাকবো, ঠিক আছে? তার মানে আমরা এই যে আমার কাছে গ্লোব চলে আসছে, গ্লোবটা হচ্ছে তখন মিস করতেছিলাম। এই যে এইভাবে যেটা ঘুরে নিজে নিজে, এটাকে বলা হয় আহ্নিক গতি। আর এটা সূর্য, এই সূর্যের চারপাশে যখন ঘুরে এটাকে বলা হয় হচ্ছে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি। আর এটাই কিন্তু বারবার বলা হচ্ছে যে মঙ্গল গ্রহ সূর্যের চারপাশে ঘুরে আসতে ওদের 600 কতদিন লাগে? 687 দিন নাকি? হ্যাঁ, 687 দিন লাগে। তার মানে এই হচ্ছে মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা। এইবার হচ্ছে সবচাইতে বড় গ্রহ, গ্রহরাজ যাকে বলে, বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে সর্ববৃহৎ গ্রহ, এর আয়তন পৃথিবীর 1300 গুণ। মানে পৃথিবী আমাদের কাছে কত বড় মনে হয়, এরকম 1300, মানে ধরো এই যে আমার হাতে যেই জিনিসটা আছে না, এটা তো একটা গ্লোব। 1300টা গ্লোব একখানে জোড়া লাগালে যেটুকু বড় হবে ওইটুকু হচ্ছে আমি এই অনুপাতে বৃহস্পতি গ্রহ হবে। তার মানে বৃহস্পতি গ্রহ কত বড় তুমি চিন্তা করে দেখো, অনেক বড়, অনেক অনেক। তার মানে বৃহস্পতি কি আরো দূরে, তার মানে এখানে তাপমাত্রা আরো কম থাকবে। এর ব্যাস অনেক বেশি, বুঝেই ফেলছি, 1,39,822 কিলোমিটার। গড় দূরত্ব অনেক পিছনে চলে গেছে, 77.8 কোটি। তার মানে মঙ্গল গ্রহ ছিল 22.8 কোটি কিলোমিটার, তার মানে 23 কোটি কিলোমিটারের মতো। এর মাঝখানে একটা বিরাট বড় জায়গার ভিতরে কোনো গ্রহ নাই। অন্যান্য বিভিন্ন কিছু থাকতে পারে, মানে বিভিন্ন উপাদান উল্কা ফুলকা থাকতে পারে, বাট গ্রহ নাই। মানে গ্রহ হওয়ার মতো যে সমস্ত বৈশিষ্ট্য দরকার একটা উপাদানের, ওইরকম কিছু নাই। একেবারে 77.8 কোটি কিলোমিটার দূরে আরেকটা আছে, এটা হচ্ছে কি বৃহস্পতি। যেহেতু দূরত্ব অনেক বেশি, তাই সূর্যের চারপাশে ঘুরে আসতে ওর সময় বেশি লাগবে। সময় লাগতেছে 12 বছর। 12 বছরে ও সূর্যের চারপাশে একবার ঘুরে। কিন্তু এত বড় গ্রহ আবার নিজে নিজে খুব দ্রুত ঘুরে, মাত্র 9 ঘন্টা 53 মিনিটেই নিজে এক চক্কর মেরে ফেলে, বুঝতে পারছো? এটা একটা গ্যাস জায়ান্ট, গভীর বায়ুমণ্ডল আছে। যেহেতু তাপমাত্রা কম, বায়ুমণ্ডল খুবই ভারী এবং অনেক ধরনের গ্যাসের উপাদান টুপাদানের ভিতরে আছে। উপগ্রহ আছে 67টা। পৃথিবীর কয়টা? একটা। মঙ্গলের কয়টা? 2টা। বৃহস্পতির কয়টা? 67টা। এর ভিতরে কয়েকটা গুরুত্বপূর্ণ নাম আমরা একটু দেখব। লো, ইউরোপা, গ্যানিমেড, ক্যাপলিস্টো। মনে রাখতে হবে যে লো, ইউরোপা এই দুটো বেশি আসে, এই দুটো তুলনামূলক কম আসে, তবে লো, ইউরোপা, গ্যানিমেড এই তিনটা একটু মনে রাখবা। উপরিভাগের তাপমাত্রা কম, অভ্যন্তরে অধিক। উপরিভাগের বলতে সারফেসে তাপমাত্রা কম তো হবেই, কারণ সূর্য থেকে অনেক দূরে, বাট গভীরে ঢুকলে ওই পদার্থের চাপের কারণে তাপমাত্রা আবার এখানে বেশি। তার মানে আমরা হচ্ছে বৃহস্পতি গ্রহ নিয়েও দেখে ফেললাম। এরপরে কোন গ্রহ আছে দেখি। কতক্ষণ হয়ে গেল ক্লাস? অনেকক্ষণ হয়ে গেছে। এই বৃহস্পতির পরে হচ্ছে আমরা গ্রহাণুপুঞ্জ নিয়ে জানবো। গ্রহাণুপুঞ্জ বলতে দেখো, মঙ্গল এবং বৃহস্পতি, যে একটু আগে বলছিলাম না যে মঙ্গল গ্রহের পরে একটা লম্বা গ্যাপ, সেই গ্যাপের পর হচ্ছে বৃহস্পতি। তারপর এর মাঝখানে তাহলে কি আছে? বলছে এর মাঝখানে অনেকগুলো গ্রহাণুপুঞ্জ আছে। মানে এর মাঝখানে এমন এমন ছোট ছোট উপাদান আছে যেগুলোকে গ্রহ বলা যায় না, অন্য কিছু বলা যেতে পারে। যেমন মনে করে একটা গ্রহ যে সমস্ত উপাদান দ্বারা গঠিত, ওই একই উপাদান দ্বারা গঠিত যদি সেটা আকারে ছোট হয়, ওইটাকে বলা হবে গ্রহাণু। আর ছোট ছোট গুলো যদি একসাথে লাগা থাকে, ওইটাকে বলা হবে হচ্ছে গ্রহাণুপুঞ্জ। বুঝতে পারছো? মঙ্গল এবং বৃহস্পতির মাঝে অবস্থিত এটা, এই যে এটা দেখলে বুঝতে পারবা। এটা পৃথিবী, পৃথিবীর ঠিক পরের যে লাইনটা, এটা হচ্ছে মঙ্গলে, যেটা হচ্ছে মঙ্গল। আর এই যে দ্য গ্রেট, এইটা হচ্ছে বৃহস্পতি। তার মানে বৃহস্পতির লাইন হচ্ছে এটা। তার মানে মঙ্গলের লাইন এবং বৃহস্পতির লাইনের মাঝখানে দেখো এই যে ছোট ছোট অনেকগুলা
ছোট ছোট অনেকগুলো বিষয় না, এগুলো হচ্ছে গ্রহাণু। মানে এইটা গ্রহ হওয়ার জন্য বড় না, ছোট ছোট। কেমন ছোট ছোট? ধরো আমাদের পৃথিবীর ব্যাস আমরা দেখলাম 12,000 কিলোমিটারের উপরে, তারপরে হচ্ছে বৃহস্পতি দেখলাম হচ্ছে লাখের উপরে। এই গ্রহাণুগুলো কত? এই গ্রহাণুগুলো হচ্ছে মাত্র 1.6 কিলোমিটার থেকে 805 কিলোমিটার পর্যন্ত, মানে ছোট ছোট। এবং এরা একসাথে অনেকগুলো মিলেমিশে থাকে, এটাকে বলা হয় গ্রহাণুপুঞ্জ। মঙ্গল ও বৃহস্পতির মাঝের পরিসরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহাণু একত্রে গ্রহাণুপুঞ্জ হয়ে পরিক্রমণ করছে। এই পরিসর আর কোনো গ্রহে নেই, বুঝতে পারছো? 1.6 কিলোমিটার থেকে 805 কিলোমিটার ব্যাস সম্পন্ন গ্রহাণুগুলোকে একত্রিতভাবে গ্রহাণুপুঞ্জ বলে। এরা কি গ্রহের চাইতে ক্ষুদ্র? স্বাভাবিক, গ্রহের চাইতে এরা ক্ষুদ্র। এরপর এটা হচ্ছে শনি গ্রহ। শনি হচ্ছে এমন একটা গ্রহ যার এরকম বলয় আছে, মানে যার চারপাশে এরকম বিভিন্ন গ্যাসীয় উপাদান, তারপর বিভিন্ন ধরনের ধরো ধূলিকণা ইত্যাদি মিলে ওরা আবার এর আশপাশে একটা উজ্জ্বল বেষ্টনী গড়ে তুলছে, এটাকে বলয় বলে। ব্যাস হচ্ছে 1,16,464 কিলোমিটার, যেটা পৃথিবীর 9 গুণ। সূর্য থেকে গড় দূরত্ব 143 কোটি কিলোমিটার। 29 বছর 5 মাসে সূর্যকে পরিক্রমণ করে, মানে 29 বছর লাগে ঘুরতে, কারণ ওই যে দূরত্ব তো অনেক বেশি। কিন্তু নিজে নিজে ঘুরে হচ্ছে 10 ঘন্টা 40 মিনিটে। 3টি উজ্জ্বল বলয় আছে এবং 62টা উপগ্রহ। বৃহস্পতির কয়টা ছিল? বৃহস্পতির উপগ্রহ ছিল 67টা, এর আছে 62টা। গুরুত্বপূর্ণ কি? ক্যাপিটাস, টেথিস, হুয়া, টাইটান। এই যে টেথিস আসছে, টাইটান আসছে বিভিন্ন পরীক্ষায়, এগুলো মনে রাখতে হবে। ক্যাপিটাস, টেথিস, হুয়া, টাইটান এগুলো হচ্ছে প্রধান। এরপর হচ্ছে ইউরেনাস, এটা 3য় বৃহত্তম গ্রহ এবং এখানে মিথেন গ্যাসের আধিক্য আছে। গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। মিথেন গ্যাসের আধিক্য আছে কোথায়? ইউরেনাস গ্রহে। ব্যাস 49,000 কিলোমিটার। সূর্য থেকে গড় দূরত্ব দেখো 287 কোটি কিলোমিটার, অসংখ্য দূরে। তার মানে ওর কিন্তু পুরো পৃথিবীকে প্রদক্ষিণ করতে সময়ও বেশি লাগবে, যেহেতু অনেক দূরে। তার তো মানে কক্ষপথটাই অনেক বড়, তাই না? তো সেই জায়গা থেকে সময় লাগতেছে তার 84 বছর। 84 বছর 1 মাস। এই সময়টা নিয়ে এসে পুরো পৃথিবীকে একটা চক্কর দিয়ে শেষ করে, সরি, সূর্যকে একটা চক্কর দিয়ে শেষ করে। পৃথিবীর আয়তনের তুলনায় এটা 64 গুণ বড় এবং ওজনে 15 গুণ বেশি। এর আবার 27টা উপগ্রহ আছে। মিরিন্ডা, এরিয়েল, ওবেরন, অ্যাম্ব্রিয়েল, টাইটানিয়া প্রভৃতি। এরপর সম্ভবত লাস্ট নেপচুন। এটা হচ্ছে সৌরজগতের সর্বশেষ গ্রহ। ব্যাস 49,244 মানে কিলোমিটার। সূর্য থেকে গড় দূরত্ব 450 কোটি কিলোমিটার। 165 বছরে সূর্যকে পরিক্রমণ করে। সূর্য থেকে দূরত্বের কারণে এটা অনেক শীতল গ্রহ। শীতল তো আলটিমেটলি মোটামুটি সবগুলাই, কিন্তু এটা অনেক বেশি দূরে, তো এটাকে আলাদা করে বলা হয়েছে আর কি। 14টা উপগ্রহ আছে। টাইট্রন, নোরাইড, এটা মনে রাখবা, এটা অনেক বেশি বেশি আসে। এটা বর্ণ হচ্ছে একটু নীলাভ বর্ণের। এবার আমরা একটু মনে করার চেষ্টা করি তো উপগ্রহ কার কটা দেখলাম। পৃথিবীর ছিল একটা উপগ্রহ, মঙ্গলের ছিল 2টা উপগ্রহ। পৃথিবী, মঙ্গল, এরপরে কি বৃহস্পতি। বৃহস্পতির ছিল হচ্ছে 67টা, তাই না? এরপরে শনি, শনির ছিল হচ্ছে 62টা। এরপরে কি? এরপর হচ্ছে ইউরেনাস। ইউরেনাসের কয়টা ছিল জানো? ইউরেনাসের কি ভুলে গেলাম, দেখছো? ইউরেনাসের হচ্ছে 27টা। ইউরেনাসের হচ্ছে 27টা আর নেপচুনের হচ্ছে 14টা। ঠিক আছে, আমার সাথে সাথে বলো, তাহলে মনে থাকবে। পৃথিবীর একটা, মঙ্গলের 2টা, বৃহস্পতির 67টা, শনির 62টা, ইউরেনাসের 27টা আর নেপচুনের হচ্ছে 14টা উপগ্রহ। এই উপগ্রহগুলো কি ধরনের প্রভাব রাখে? আমাদের যে একটা একমাত্র উপগ্রহ চাঁদ, এই চাঁদের প্রভাবে কি হয়েছে না হয়েছে, এই অধ্যায়ে কিন্তু বহুত চমৎকার চমৎকার বিষয় আছে। আমি হচ্ছে তোমাদের আজকে একটু হিন্টস দিয়ে যাই, যাতে পরের ক্লাসটা কেউ মিস না দাও। জোয়ার ভাটা চমৎকার একটা বিষয়, এটা আমাদের পড়তেই হবে। এটা এই অধ্যায়ের একদম লাস্টের দিকে, এটা পড়লে বুঝবা যে কত চমৎকার একটা বিষয় মনে রাখা যায়। তারপরে হচ্ছে সময় নির্ণয়, এই অধ্যায়ে আছে। সময় নির্ণয়, অবস্থান নির্ণয় এই অধ্যায়ে আছে। তারপর হচ্ছে ঋতু পরিবর্তন, এই অধ্যায়ে আছে। এবং আমি তোমাদের এগুলো ম্যাপ দেখিয়ে দেখিয়ে, অ্যানিমেশন দেখিয়ে দেখিয়ে বুঝাবো, ঠিক আছে?
তো আজকের মতো ক্লাস এখানে শেষ করে দিচ্ছি এবং আমি একটু সাম আপ যদি করি, আমরা মূলত আজকের ক্লাসে দেখার চেষ্টা করেছি যে এই মহাবিশ্বে সৌরজগৎ আসলে কোথায় আছে। এই সৌরজগতের মধ্যে আরো অসংখ্য জগৎ আছে। ওই অসংখ্য জগৎগুলোর ভেতর থেকে সূর্যকে কেন্দ্র করে যারা ঘুরে এটাই সৌরজগৎ। এর ভিতর অনেকগুলো গ্রহ আছে, সেই গ্রহগুলো একটা একটা করে আমরা তথ্যগুলো দেখেছি এবং আমরা দেখলাম যে কোন গ্রহ কি পরিমাণ সময় নিচ্ছে, কার উপগ্রহ করে ইত্যাদি। এগুলো বেসিক তথ্য, নিজেরাও বইয়ের ভিতর পড়ে নিলে পারতা, বাট আমি তোমাদের একটু বলে দিলাম। যদি শুনে থাকো তাহলে বেশি মনে থাকবে এবং নেক্সট ক্লাসগুলো থেকে যত আমরা ক্লাসগুলো বাড়াইতে থাকবো, ভিতর দিকে যাব, অনেক ইন্টারেস্টিং টপিকগুলো কিন্তু আমাদের সামনে চলে আসতে থাকবে। তো সেই ক্লাস মতো সবাই অপেক্ষা করো এবং আশা করি খুবই ভালো লাগবে এবং তোমার আসলেই কেমন লেগেছে কমেন্টে একটু জানায়ও। কোনো প্রশ্ন যদি থেকে থাকে সেটাও কমেন্টে জানায়ও, কারণ আমি নিজে হচ্ছে মাঝে মাঝেই দেখি নতুন কোনো কমেন্ট আসলো কিনা, সেগুলো ওইখানে উত্তর দেওয়ার চেষ্টা করে দেবো, বা বিভিন্ন সময় দেখা সাক্ষাৎ হলেও প্রশ্ন করো, সেখানে উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হচ্ছে এই অধ্যায়ের পরের বিষয়গুলো নিয়ে। বাই।